বিএফএস, ডিএফএস থেকে কারো কোনো প্রবলেম আছে? ম্যাম কুইজের ওই কোয়েশ্চেনটা যদি একটু আলোচনা করতেন ভালো হতো, মেজ ক্রাফট এই ব্যাপারটা। কোনটা? ম্যাম কুইজে আসছিল মেজ ক্রাফটের একটা আচ্ছা, ওগুলো কোয়েশ্চেন। ওগুলো পরে। আগে আমরা স্লাইডের প্রবলেম সলভ করছি। বিএফএস আর ডিএফএস থেকে কোনো প্রবলেম আছে স্লাইড থেকে? ম্যাম আপনি প্রথম থেকে যদি এটা রিভিউ করতেন তাহলে আর কি স্লাইডটা প্রথম ওপেন থেকে করে মানে বিএফএস আপনি আপনার ডিএফএস মতো শুরু করেন। কারো না না প্রবলেম থাকলে মাঝখানে বললো আর কি। ম্যাম ক্লাসটা কি রেকর্ড হবে? সিআর বলতে পারবে। হ্যাঁ হচ্ছে। আমাদের প্রথম টপিক ছিল বিএফএস ডিএফএস। বিএফএস বা ডিএফএস থেকে কারো কোনো প্রবলেম আছে? নেই। ওকে। তারপর আমাদের লেকচার 14 এ ছিল আমার যতটুকু মনে পড়ে ডায়াস্ট্রা প্রবলেম মনে হচ্ছিল লেকচার 10 এ। ডায়াস্ট্রা প্রবলেম থেকে কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ বলো। ম্যাম বিএফএস ডিএফএস থেকে প্রবলেম নাই, কিন্তু ওটা যেভাবে লিখছিলাম তাতে মার্কস হচ্ছে ফুল পাইনি, তো কিভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে? তোমার খাতায় কোনো কমেন্ট করা ছিল? ম্যাম সিটির খাতায় তো কোনো খাতা তো দেখি নাই সিটিতে ম্যাম, এই জন্য জিজ্ঞেস করতে। খাতা দেখোনি? না ম্যাম আমি দেখি নাই। না দেখলে কিছু করার নেই। নেক্সট। ডায়াসটা থেকে কোনো প্রবলেম আছে? ডিরেক্টেড বা আনডিরেক্টেড কোনোটার জন্য? ম্যাম ডায়াসটা থেকে তো শুধু হচ্ছে আমাদের ম্যাথ আসবে তাই না? হ্যাঁ ম্যাথ তো ম্যাথ বলতে আর কি সিমুলেশন, কোনো একটা ফিগার তোমাকে দিয়ে দিবে, সেখানে তোমার ডায়াস্ট্রালগুলো অ্যাপ্লাই করে একটা সোর্স ভার্টেক্স যদি বলা থাকে সেটা ওখানে বলা থাকলে তো ওটাই ধরতে হবে, আর বলা না থাকলে তুমি অ্যাজিউম করে নিবে। যদি তুমি কিছু অ্যাজিউম করে নাও তাহলে তোমার অ্যাজাম্পশনটা অবশ্যই খাতায় শেয়ার করতে হবে। আর বেসিক কিছু কোশ্চেন যদি আসে, যেরকম ধরো ডায়াস্ট্রাল লিমিটেশন কি, সেটা আমরা সবাই জানি, নেগেটিভ ওয়েটেড এজ নিয়ে সে কাজ করতে পারে না। এইটুকুই। আর ম্যাম হচ্ছে সাইড নোডের ক্ষেত্রে আপনি বলছিলেন যে হচ্ছে যেই ভ্যালুগুলো শুধু হচ্ছে ট্রু, মানে ওই যে কন্ডিশনটা আছে ওটাকে ট্রু হচ্ছে স্যাটিসফাই করবে, শুধু আমরা ওইগুলাই লিখবো তাই তো? এটা আমার যতটুকু মনে পড়ে, মনে হয় বেলম্যান ফোর্ডের ক্ষেত্রে বলেছিলাম যে বেলম্যান ফোর্ডের ক্ষেত্রে অনেকগুলো ইটারেশন টেবিল হয়, তো প্রথম ইটারেশন টেবিলের ক্ষেত্রে সবগুলো লিখতে এবং সেকেন্ড থার্ড এর জন্য আর ওগুলো না লিখে স্কিপ করে যেতে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। ডায়াসটাতে তো একটাই টেবিল, তো এখানে তো আর স্কিপ করার কিছু নাই, লিখবে। ম্যাম সাইডে ক্যালকুলেশন গুলো কি মেনশন করে দিতে হবে? মানে শর্টেস্ট পাথ বা ক্যালকুলেশন কোটার কোন ভ্যালু পাচ্ছি এগুলো? রাফের কথা বলছো? জি ম্যাম, মানে হ্যাঁ সিটিতে রাফে তো, যেভাবে দিয়েছিলাম হ্যাঁ ওইভাবে। সিটিতে যেভাবে লিখেছো পাশে দাগ টেনে রাফে হচ্ছে ক্যালকুলেশন গুলো দেখিয়ে দিবে, আর অ্যাকচুয়াল ভ্যালু গুলো তো টেবিলে বসাচ্ছই, সেটা তো দেখাই যাবে। আর অবশ্যই টেবিল কমপ্লিট হওয়ার পরে যখন একদম লাস্টে যদি স্পেসিফাই করে দেয় যে এটাই ডেস্টিনেশন নোট, একটা মেনশন করে দেয়, তাহলে তো যেটা বলা আছে কোশ্চেনে সেটাই লিখবে। সেই সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার কস্ট এবং শর্টেস্ট পাথ দুইটাই মেনশন করবে। আর যদি বলা থাকে টু অল দি ভার্টিসেস, তাহলে সোর্স যেটা বলা আছে সেখান থেকে প্রত্যেকটা ভার্টিসেস যাওয়ার জন্য মিনিমাম কস্ট কত এবং একই সাথে তার পাশে শর্টেস্ট পাথটা কি, দুইটাই মেনশন করবে। ডায়াসটা থেকে আর কোনো প্রবলেম আছে? আই হোপ নাই। আচ্ছা, এরপরে আসো বেলম্যান ফোর্ট। কোনো কোশ্চেন থাকলে শেয়ার করো। আচ্ছা আরেকটা কথা, যেটা আমি বেশিরভাগ খাতায় দেখেছিলাম যে তোমরা হচ্ছে ফর্মুলাটা লেখো না।
ফর্মুলাটা কিন্তু অবশ্যই লিখবে। তুমি এখানে ভ্যালু ফিল আপ করছো, টেবিল ফিল আপ করছো, রাফ করছো, সবকিছু ঠিক আছে। কিন্তু এট লিস্ট একবার হলেও ফর্মুলাটা অবশ্যই মেনশন করবে। ডায়াস্ট্রা, বেলম্যানফোর্ড, ফ্লুইড ওয়াশিং যেটাই আসুক না কেন। ম্যাম এখানে ছোট্ট একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ইটারেশন হচ্ছে 1 আর 2 থেকে যদি হচ্ছে আপনি এ থেকে হচ্ছে এফ পর্যন্ত যে যাওয়ার যে মানে প্যাথটা ওইটা যদি একটু দেখাই দেন আমরা কিভাবে লিখবো আর কি। এই গ্রাফে এটাতে জি মিস। এ থেকে কত? এ থেকে ইতে যাওয়ার যে রাস্তাটা এটা আমরা কিভাবে লিখবো, যদি আমাদের হচ্ছে আচ্ছা, আমাদের যে আমরা যদি হচ্ছে সেকেন্ড ইটারেশনে গিয়ে আমাদের আনসারটা পাই তখন। আমাকে প্রথম যেটা দেখতে হবে বেলম্যানফোর্ড অ্যালগরিদমের ক্ষেত্রে মাল্টিপল ইটারেশন টেবিল তো হবে, মিনিমাম 2টা বা 2টার বেশি তো হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে লাস্ট ইটারেশন টেবিলটা কোথায় আছে সেটা ফাইন্ড আউট করা। তাহলে লাস্ট ইটারেশন টেবিল এখানে আছে, এটা তো আরেকটা চলে গেল। লাস্ট ইটারেশন টেবিল হলো এটা সেকেন্ড ইটারেশন। এখন আমাকে যেটা ফাইন্ড আউট করতে হবে ই কোথায় আছে, কারণ ই হচ্ছে আমার ডেস্টিনেশন। আচ্ছা, এখন আমি দেখলাম ই থেকে ওরা শর্টেস্ট কস্ট মানে মিনিমাম কস্ট কত দিয়েছে, 3। এখন আমাকে যেটা করতে হবে, কস্ট 3 সেটা ঠিক আছে, ব্যাক ট্র্যাকিং করবো। ব্যাক ট্র্যাকিং করে আমি দেখলাম এখানে আসলে সবগুলো সেম ভ্যালু আছে। সেম ভ্যালু থাকলে তো আর আমাদের কোনো কিছু করতে হয় না, আমরা জাস্ট স্কিপ করে যাই। এর পরের কাজটা কি, একইভাবে আমাকে ফার্স্ট ইটারেশন যে টেবিলটা আছে সেখানে মুভ করতে হবে। তাহলে ফার্স্ট ইটারেশন টেবিলে যখন আসছি তখন আবার দেখলাম যে এখানেও 3 এই পর্যন্ত ঠিক আছে। তারপর 3-এর উপরে দেখছি ইনফাইনাইট আছে। তাহলে এখানে যখন ইনফাইনাইট আছে অর্থাৎ ভ্যালু চেঞ্জ হয়েছে। ভ্যালু চেঞ্জ হলে আমরা কি করি? ওই রো থেকে যেই ভ্যালুটাকে আমরা বোল্ড করে রেখেছিলাম, মার্ক করে রেখেছিলাম সেটাকে সিলেক্ট করি। এখানে সিলেক্ট করা ছিল কোনটা? 6। 6 মিনস হোয়াট? কারেসপন্ডিং কলামে কি আছে? সি আছে। তার মানে সবার শেষে কি ছিল? ই। তার আগে কি আসলো? সি। এরপরে 6 এর উপরে আবার কি আছে? 6 এর উপরে কিন্তু ইনফাইনাইট। দ্যাট মিনস ভ্যালু চেঞ্জ হয়েছে। ভ্যালু চেঞ্জ হলে আমাকে কি করতে হবে? ওই রো থেকে মানে যে ভ্যালুটাকে মার্ক করা আছে সেই ভ্যালুটাকে আমি সিলেক্ট করব। এখানে তো মিনিমাম কথাটা আমি বলতে পারবো না। আমাকে বলতে হবে যে ভ্যালুটা অলরেডি মার্ক আছে সেটাকে নিতে হবে। তাহলে এখান থেকে নিচ্ছি 2, দ্যাট মিনস কারেসপন্ডিং ভার্টেক্স হচ্ছে বি। তাহলে এখান থেকে আমি বি কে চুজ করলাম। এরপরে যখন আবার আমি 2 এর উপরে এক ঘর উপরে গেলাম, দেখলাম যে আবারও ভ্যালু চেঞ্জ হয়েছে ইনফিনিটি। তাহলে এই রো থেকে সিলেক্ট করা হয়েছিল 0, অর্থাৎ কারেসপন্ডিং ভার্টেক্স হচ্ছে এ। তাহলে এখন আমি যে পাথটা পেলাম সেটা হচ্ছে এ বি সি ই। 6 বিয়োগ 3 3। আলটিমেটলি আমার কষ্ট কিন্তু 3 এসেছিল। ঠিক আছে? জি মিস বুঝতে পারছি। আরেকটা সবসময় কোশ্চেন যে মনে হচ্ছে রাখতে ম্যাম। হবে সেকেন্ড ইটারেশনটা এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট না। ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে আমার যতগুলো ইটারেশন টেবিল আছে সব থেকে লাস্ট ইটারেশন টেবিলে আমি সুইচ করব। সেইখান থেকে আমার ব্যাক ট্রেকিং করতে করতে আমি ফার্স্ট ইটারেশন টেবিল পর্যন্ত আসবো। হ্যাঁ বল। ম্যাম আপনি তো হচ্ছে এখানে বোল্ড করে দেখাইছেন, আমরা হচ্ছে কিভাবে সিলেক্ট করাটা হচ্ছে আমরা দেখাবো। আচ্ছা, আমরা আসলে বেলম্যান ফোর্ড এর ক্ষেত্রে সিলেক্ট কিভাবে করেছিলাম? প্রথম ইটারেশন টেবিল যখন আমি শুরু করি, আমার প্রথম কাজটা কি ছিল? 5টা কলাম আগে লিখে ফেলা এবং আরেকটা কলাম এক্সট্রা থাকবে যেখানে মেনশন থাকবে সিলেক্টেড ভার্টেক্স। প্রথমবার আমার যেটা স্টার্টিং ভার্টেক্স সেটার ক্ষেত্রে ইনিশিয়াল ডিসটেন্স আমরা ধরি 0, বাদ বাকি সবগুলো ভার্টেক্সের ইনিশিয়াল ডিসটেন্স রাখি ইনফাইনাইট। এবং বেলম্যান ফোর্ড এর ক্ষেত্রে আমরা যেটা করি সিকোয়েন্সিয়ালি যাই। সিকোয়েন্সিয়ালি যাই মানে প্রথম কলামে যে ভার্টেক্সটা আছে অর্থাৎ এ সেটাকে আমরা সিলেক্ট করি। এটা কিন্তু মিনিমাম হিসেবে সিলেক্ট হচ্ছে না, এটা প্রথম কলামে আছে সেই হিসেবে সিলেক্ট হচ্ছে। তাহলে আমরা এ কে সিলেক্ট করলাম। এখন এ কে সিলেক্ট করার পরে আমাকে যেটা করতে হয়, এ থেকে কোথায় কোথায় ডিরেক্টলি যাওয়া যায়। এ থেকে 2টা ভার্টেক্সে সুইচ করা যায়, এ থেকে বি এবং এ থেকে ডি। তাহলে শুধুমাত্র এই 2টার জন্যই আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, অন্যগুলোতে অ্যাপ্লাই হবে না। অ্যাপ্লাই হবে না মিন্স আগের রোতে যেহেতু ইনফাইনাইট ছিল এই রোতেও ইনফাইনাইট বসবে। তাহলে এ থেকে বি তে যখন অ্যাপ্লাই করছি আমার ফর্মুলা অনুযায়ী আমি দেখলাম যে ইনিশিয়াল ডিস্টেন্স হচ্ছে 0, এ থেকে বি তে যাওয়ার কস্ট হচ্ছে 2, আর বি এর ইনিশিয়াল ডিস্টেন্স হচ্ছে ইনফাইনাইট। সো ডিস্টেন্স আপডেট হবে, আপডেট হয়ে হলো 2। একইভাবে এ থেকে ডি তে যদি আমি যাই তাহলে আমি দেখবো 0 + 1 লেস দেন ইনফাইনাইট, সো আপডেট হয়ে হবে 1। এইটুকু ঠিক আছে। এখান থেকে আমি যেটা করেছি আমি কিন্তু মিনিমামটাকে
মার্ক করিনি। আমি কি করেছিলাম সেকেন্ড রো নিয়ে যখন কাজ করছি, সেকেন্ড রো কমপ্লিট হয়ে গেলে, সেকেন্ড রোর প্রত্যেকটা সেলের ভ্যালু ফিল আপ করা হয়ে গেলে সেকেন্ড কলামে কারেসপন্ডিং সেকেন্ড কলামে যেই ভার্টেক্স আছে সেই ভার্টেক্সকে সিলেক্ট করেছি। তার মানে এখানে সিলেক্ট করছি বি কে। মিনিমাম হিসেবে না, মিনিমাম হিসেবে হলে তো আমি ডি কে সিলেক্ট করতাম। আমি করছি সিকোয়েন্স অনুযায়ী। তারপরে বি এর পর বি থেকে এখন সিলেক্টেড ভার্টেক্স হচ্ছে বি। বি থেকে আবার কোথায় কোথায় যাওয়া যায়? বি থেকে যাওয়া যায় সি তে, ডি তে। এইভাবে করে করে স্টেপ বাই স্টেপ কাজ হচ্ছে। আর আমি তো আর পরীক্ষার সময় বোল্ড করতে পারবো না। আমি যেটা করব হয়তো একটা স্কোয়ার শেপ বা সার্কেল এরকম করে ওই ভ্যালু গুলোকে মার্ক করে যাব। যেটাকে এখানে বোল্ড করছি ওইখানে সামহাউ কোনো একটা শেপের ভিতরে এটাকে রাখতে হবে। সেটা স্কোয়ার শেপ হোক বা সার্কেল হোক, ট্রায়াঙ্গেল হোক, যেটাই হোক। ঠিক আছে? জি মিস, বুঝতে পারছি। এইটুকু ছিল আমাদের বেলম্যান ফোর্ড। এরপর এরপর স্লাইড সম্ভবত ফ্লুইড ওয়াশিং। হ্যাঁ বলো, ফ্লুইড ওয়াশিং থেকে কোনো প্রবলেম? কোনো কোয়েরিজ আছে ফ্লুইড ওয়াশিং অ্যালগরিদম থেকে? নেই। নেক্সট, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের ডায়নোগ্রামিং অ্যাপ্রোচ। ম্যাম এটা তো মনে হয় বাদ দিয়ে দিছিলেন। ইমপ্লিমেন্টেশন আসবে না, যেহেতু আমি বলেছি ইমপ্লিমেন্টেশন আসবে না তাহলে আসবে না, কিন্তু টোটালি বাদ দিও না। মানে এই যে একটা পদ্ধতি আছে এবং এটা কিভাবে কাজ করে অন্তত এইটুকু জেনে রেখো। ম্যাথ আসবে না, খুব লেন্দি কোনো ম্যাথ আসবে না, এইটুকু এনশিওর থাকো। মানে যদি 2 মার্কের বা 3 মার্কের কনসেপচুয়াল কোনো কোশ্চেন আসে সেটা যাতে অ্যান্সার করতে পারো। মনে আছে? ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, ডায়নামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ। কারো কোনো প্রবলেম থাকলে শেয়ার করো। নাই। তারপরে ছিল ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের ব্রাঞ্চ এন্ড বাউন্ড মেথড। কোনো প্রবলেম? এটার কিন্তু ইমপ্লিমেন্টেশন বাদ দেইনি, শুধুমাত্র ডায়নামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচের ইমপ্লিমেন্টেশন বাদ দিয়েছি। ম্যাম এই ক্ষেত্রে সাইড নোট যেগুলো হচ্ছে আপনি উপরে লিখে দিয়েছেন ওইগুলো লিখলেই তো এনাফ। হ্যাঁ হ্যাঁ, এখানে আর এক্সট্রা কোনো সাইড নোট লিখতে হবে না। ওকে। কোনো কোয়েরিজ? এখানে শুধু একটা জিনিস মেক শিওর করবে যেটা স্লাইডে ছিল না, সেটা হচ্ছে আমরা যখন লাস্ট ফাইনাল যে রিডিউসড ম্যাট্রিক্সটা আসলো N7, এখান থেকে তো আসলে আমাদের অ্যান্সার চলে আসছে। কিন্তু এরপরে আমরা হচ্ছে একদম ফাইনালি একটা তুমি কনক্লুশনটা যখন দিবে যে শর্টেস্ট মানে মিনিমাম কস্ট কত সেটা তো এখান থেকে পেয়েছো 10, কিন্তু শর্টেস্ট পাথটা একটু ফাইনালি আবার মেনশন করে দিবে। কারণ এখানে যে পাথটা আছে ADCB, এখানে কিন্তু লাস্টে এ কথাটা লেখা নাই। কিন্তু ট্রাভেলিং সেলসম্যান হোক বা চাইনিজ পোস্টম্যান হোক, এটা কিন্তু আসলে স্টার্টিং পয়েন্ট থেকে ঘুরে এসে সবগুলো ভার্টেক্স ট্রাভার্স করে আবার স্টার্টিং পয়েন্টে ব্যাক করে। সো অবশ্যই লাস্টে যে শর্টেস্ট পাথ সেখানে পুরোটা মেনশন করবে ADCBA। আরেকটা জিনিস খেয়াল রাখবে,
যখনই ট্রাভেলিং সেলসম্যানের ব্রাঞ্চ এন্ড বাউন্ড মেথড হবে, একদম লাস্ট স্টেপে গিয়ে প্রত্যেকটা সেলের ভ্যালু ডেফিনিটলি ইনফিনিটি হবে। যদি না হয় তার মানে কোথাও না কোথাও প্রবলেম আছে। মানে আগে কোথাও না কোথাও ভুল হয়েছে ক্যালকুলেশনে। সেটাতে কোনো প্রবলেম নেই। তোমরা কি আসলে কিছু পড়ে আসছো? আচ্ছা, এরপর আসো চাইনিজ পোস্টম্যান। চাইনিজ পোস্টম্যান প্রবলেম। কোনো কোয়ারিজ? না ম্যাম। আমাদের ফাইনাল এর পরের টপিক কি ছিল? এমএসটি না স্প্যানিং ট্রি ছিল? ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ বলুন, কি টপিকে? ওই যে চাইনিজ পোস্টম্যান প্রবলেম যে টপিকটা ছিল আগেরটাতে ম্যাম, ওইখানে কি 6টা নোট কখনো আসতে পারে? মানে এতে না 6টা না, নোট এত টাফ করা হবে না, কারণ তুমি টাইমে কভার করতে পারবো না। আর যদি 4টা নোটই থাকে? 6টা নোট বলতে কি? 6টা নোট বলতে কি? 6টার মধ্যে অড মানে অড ডিগ্রি আছে এরকম কিছু বোঝাচ্ছ? জি ম্যাম। না, এত টাফ কিছু দেওয়া হবে না। আর মানে এখানে যেমন জি থেকে এফ পর্যন্ত, এফ এফ এই দুটা হচ্ছে অড আছে। এখন যদি জি থেকে 2টা না তো, ডি, 4টা অড আছে। জি ম্যাম 4টা আছে এখানে। এখন জি থেকে যদি ডি তে থাকে, তাহলে আমি কি যে শর্টেজ পার্ট যেটা হবে ওইটা দিয়ে কাউন্ট করবো, নাকি অল পসিবল গুলো আপনাকে দেখানো লাগবে? জি থেকে ডি? জি ম্যাম, এরকম যদি হয় আর কি। জি থেকে ডি যদি হয় তাহলে তো জি এর ডিগ্রি অড না, প্রথম কথা হচ্ছে এটা। জি তো ইভেন হয়ে যাবে, তাই না? জি তো তখন এমনিতেই বাদ ওই পেয়ার থেকে, তখন ডি এর ম্যাম, ডিগ্রি অড হবে। সেটা ঠিক আমি আছে যেমন তখন। আপনাকে একটা মেইল করছিলাম আর কি, আপনাকে প্রবলেমটা দেখাচ্ছিলাম, ওইরকম কি সবগুলা অল পসিবল দেখানো লাগবে, নাকি শুধু যেটা শর্টেজ পার্টস ওইটা দেখানো লাগবে? তুমি যেটা মেল করেছিলে ওখানে সম্ভবত 6টা ভার্টেক্স ছিল, তাই না? অড ডিগ্রি। জি ম্যাম। তো অত লেন্দি দিবে না, কিন্তু নিয়মটা হচ্ছে যদি এরকম কিছু দেয়, পরীক্ষা যদি দেয়, যতগুলো ভার্টেক্স থাকবে প্রত্যেকটা ভার্টেক্সের যত ধরনের পসিবল সম্ভব অল পসিবল সলিউশনই দেখাতে হয়। এটা হচ্ছে অ্যাকচুয়াল রুলস অ্যালগরিদম অনুযায়ী। জি ম্যাম। কিন্তু এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। এত লেন্দি কিছু দেওয়া হবে না, কারণ তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না। ওকে ম্যাম। কিন্তু নিয়ম হচ্ছে দেখাতে হয়, সবগুলোই দেখাতে হয়। আর ঠিক আছে এখানে ম্যাম। যদি জি এর সাথে ডি কানেক্ট করো তাহলে জি আসলে আর অড ডিগ্রি থাকবে না। আর হচ্ছে এফ, ম্যাম এই আমি 3টা কানেক্ট থাকবে। করতে চাই নাই, আমি কানেক্ট করতে চাই না, আমি বলছি যদি এরকম থাকে তাহলে যেমন জি এফ সি ডি, জি এফ ই হুম, ডি, মানে পসিবল তো দেখানো লাগবে, যেটা আপনি একটু আগে বললেন আর কি। তার মধ্যে থেকে যেটা হুম। শর্টেস্ট ওইটা ইউজ করবো আর কি। হ্যাঁ, যেটা সব থেকে শর্টেস্ট শুধু সেটা দেখাবো। ঠিক আছে, শুধু একটা দেখালে হবে ম্যাম? কিছু বলছো? না ম্যাম, আর কিছু বলে নাই। আচ্ছা, এরপর আমাদের টপিক ছিল স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রি এবং একই সাথে মিনিমাম স্প্যানিং ট্রি বা এমএসটি। কোনো কোয়েরিজ? স্প্যানিং ট্রি এবং মিনিমাম স্প্যানিং ট্রি থেকে কোনো কোয়েরিজ? নো ম্যাম। ম্যাম, এক্সামের আগে কি ক্লাস হবে আর? তোমাদের যদি প্রয়োজন হয় বলতে পারো। লাগবে? না ম্যাম। কথা বলো, চুপ করে আছো। আচ্ছা, তাহলে এই স্লাইড থেকে প্রবলেম নেই। এরপরে আমাদের টপিক ছিল প্রিমস এবং ক্রুস্কাল অ্যালগরিদম। কোনো কনফিউশন? নো ম্যাম। একটা জিনিস একটু খেয়াল রেখো, প্রিমস এবং ক্রুস্কাল যদি আসে এরকম কোনো গ্রাফ দেওয়া হয়,
যেখানে হয়তো সেলফ লুপ আছে বা প্যারালাল এজ আছে, সেখানে ডেফিনিটলি তোমার প্রথম কাজ হচ্ছে সেলফ লুপটাকে রিমুভ করা, প্যারালাল এজ রিমুভ করা। তার মানে ২ টা এজই রিমুভ করব না। যেটা মিনিমাম কস্ট ক্যারি করছে সেটা থাকবে, অপরটা ডিসকার্ড করে দিব। এবং করার পরে যে মডিফাইড গ্রাফটা হবে সেটা অবশ্যই আগে ড্র করতে হবে। এবং ড্র করার পরে এই মডিফাইড গ্রাফের উপরে আমরা আমাদের অ্যালগরিদম প্রিন্স দেখ বা ক্রুসকাল দেখ যেটাই দেখ সেটার যেভাবে টেকনিক এপ্লাই করার কথা স্টেপ বাই স্টেপ সেই স্টেপটা ফলো করব। এবং সবশেষে অবশ্যই টোটাল ওয়েট কত বা টোটাল কস্ট কত সেটা মেনশন করবে। পরীক্ষার সময় অনেকের খাতায় দেখলাম যেগুলো আসলে মিসিং। সমস্যা নাই। এরপর হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। বিজয় মনে হয় এটার কথা বলছিল নাকি? রিপিট করেন ম্যাম প্লিজ। করলে ভালো হয় ম্যাম, আমি ক্লাস করতে নাই। অনেকেই তো বলছে। এই স্লাইডটাতে আসলে কি হয়েছিল, আমরা ২ টা টপিক নিয়ে এখানে কথা বলেছি। একটা হচ্ছে গ্রাফ কালারিং আর একটা হচ্ছে প্ল্যানার গ্রাফ। সো গ্রাফ কালারিং দিয়ে শুরু করি। এই বিজয় তো ছিল এই ক্লাসে? ম্যাম আমি তো ছিলাম। বুঝছি। আচ্ছা, গ্রাফ কালারিং এর ক্ষেত্রে শর্তটা হচ্ছে এরকম। গ্রাফ কালারিং হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে একটা গ্রাফের ভার্টেক্সে কালার অ্যাসাইন করা হয়। তো এই অ্যাসাইন করতে গিয়ে একটা শর্ত আমাদেরকে মানতে হবে। শর্তটা হচ্ছে এরকম যে ২ টা অ্যাডজেসেন্ট ভার্টেক্সে কখনো সেম কালার অ্যাসাইন করা যাবে না। অ্যাডজেসেন্ট ভার্টেক্স বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি? যেটা ডিরেক্টলি কানেক্টেড। তো ২ টা অ্যাডজেসেন্ট ভার্টেক্স কখনো সেম কালার ক্যারি করবে না। এই একটাই হচ্ছে কন্ডিশন। আর আরেকটা বিষয় আছে যেটাকে আমরা ক্রোমাটিক নাম্বার বলি এবং এটাকে এক্স অফ জি দিয়ে ডিনোট করা হয়। ক্রোমাটিক নাম্বার বলতে আসলে বোঝানো হচ্ছে যে কত কম সংখ্যক নাম্বার অফ কালার ইউজ করে একটা গ্রাফকে আমরা প্রত্যেকটা ভার্টেক্সে কালার করতে পারি। অর্থাৎ মিনিমাম নাম্বার অফ কালারস রিকোয়ার্ড ফর আ ভ্যালিড ভার্টেক্স কালারিং, এটাই আসলে ইন্ডিকেট করছে। আচ্ছা, এখন এই জিনিসটার ক্ষেত্রে ধরো এরকম একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটাতে ভার্টেক্স আছে ৫টা। ধরো তোমাকে একটা কালারের সেট দিয়ে দিয়েছে। কালারের সেটে দেওয়া আছে আর, জি, বি, ৩ টা কালার দেওয়া আছে। এখন ৩ টা কালারই দেওয়া থাকবে সবসময়, বিষয়টা এমন না। হতে পারে ৫ টা দেওয়া আছে বা ৭ টা দেওয়া আছে। যদি ৭ টা দেওয়া থাকে তাহলে ডেফিনিটলি আমি ওখান থেকে ৫ টা নিয়ে ৫ টা ভার্টেক্সে সেপারেট ৫ টা কালার দিতে পারি। ইভেন ৫ টা কালারও যদি থাকে ৫ টা কালার সেপারেটলি ৫ টা আলাদা, আলাদা ভার্টেক্স আমি অ্যাসাইন করতে পারি। তাহলে তো কোনো সমস্যা নেই। কেউই কারো সাথে সেম কালার ক্যারি করছে না। ওকে। এখন সমস্যা হলো যদি ৫ টা ভার্টেক্স এর জন্য ৪ টা কালার দেয় বা ৩ টা কালার দেয় তখন আসলে আমি কিভাবে কালার অ্যাসাইন করব? তখন একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরো আমার এই ক্ষেত্রে ৩ টা কালার দিয়েছে। আমি A ভার্টেক্স থেকে স্টার্ট করব। A ভার্টেক্স এ কালার অ্যাসাইন করছি রেড। এখন A ভার্টেক্স এর অ্যাডজেসেন্ট ভার্টেক্স কে আছে? ২ জন। B এবং C। তাহলে B এবং C এই ২ টা ভার্টেক্সে কোনো অবস্থাতেই আমি রেড কালার অ্যাসাইন করতে পারব না। আমি চাইলে গ্রিন ও অ্যাসাইন করতে পারি, চাইলে ব্লু অ্যাসাইন করতে পারি। চাইলে একটাতে গ্রিন দিয়ে একটাতে ব্লু দিতে পারি, চাইলে ২ টাতেই গ্রিন দিতে পারি, চাইলে ২ টাতেই ব্লু দিতে পারি। এটা টোটালি ইউজারের উপর ডিপেন্ড করছে। যেমন আমি এখানে কি করেছি ২ টাতেই গ্রিন কালার অ্যাসাইন করেছি। আচ্ছা, এখন যেহেতু বি ভার্টেক্স এ কালার অ্যাসাইন করা হয়েছে, আমাকে আবার একটু চেক করতে হবে বি এর অ্যাডজেসেন্ট ভার্টেক্স কে আছে। বি এর অ্যাডজেসেন্ট আছে ২ টা, এ এবং ই। অলরেডি এ থেকে তো আমরা শুরু করেছি। তাহলে এর সাথে বি এর কালার তো ম্যাচ করবে না। আমাকে এখন এটা এনশিওর করতে হবে বি ভার্টেক্স এর যে আরেকটা অ্যাডজেসেন্ট আছে ই, সেখানে কোনো অবস্থাতেই সেম কালার অ্যাসাইন করা যাবে না। সেম বলতে কোনটা? গ্রিন। গ্রিন কালারটা অ্যাসাইন করা যাবে না। তাহলে গ্রিন অ্যাসাইন না করে আমি কি করতে পারি? রেড অথবা ব্লু যেকোনোটা অ্যাসাইন করতে পারি। যেমন এখানে রেড অ্যাসাইন করা হয়েছে। কেউ চাইলে এখানে ব্লু অ্যাসাইন করতে পারত। একইভাবে আমি যখন সি ভার্টেক্স এ কালার অ্যাসাইন করেছি, এখন আমাকে দেখতে হবে সি এর অ্যাডজেসেন্ট কে আছে। সি এর অ্যাডজেসেন্ট আছে ২ টা, এ এবং ডি। এখন এ তে তো অলরেডি কালার অ্যাসাইন করা হয়ে গেছে রেড। সি তেও অ্যাসাইন করা হয়ে গেছে গ্রিন। তাহলে সি এর যে অ্যাডজেসেন্ট আছে ডি ভার্টেক্স সেটা একটু আমাকে দেখতে হবে। সি এর যে অ্যাডজেসেন্ট ভার্টেক্স আছে ডি ভার্টেক্স সেটার দিকে একটু ফোকাস করতে হবে। তাহলে সি এর অ্যাডজেসেন্ট হিসাবে ডি ভার্টেক্স এ কোনো অবস্থাতে আমি গ্রিন কালার অ্যাসাইন করতে পারবো না। তাহলে আমি অ্যাসাইন করতে পারি কি? রেড অথবা ব্লু। এখন
আহ, কেউ যদি রেড কালার অ্যাসাইন করে তাহলে প্রবলেমটা কি হবে? প্রবলেমটা হচ্ছে ডি ভার্টেক্স এর অ্যাডজেসেন্ট কি সেটা তোমাকে আগে মেক শিওর করতে হবে। ডি ভার্টেক্স এর অ্যাডজেসেন্ট হচ্ছে সি এবং ই। যেহেতু সি গ্রিন আছে, ডি তে আমি গ্রিন দিব না, এটা ঠিক আছে। কিন্তু ই তে কিন্তু অলরেডি রেড কালার অ্যাসাইন করা হয়ে গেছে, তাহলে কোনো অবস্থাতেই ডি তে আমি রেড কালারও অ্যাসাইন করতে পারবো না। তাহলে ডি এর জন্য একমাত্র সুইটেবল অপশন হচ্ছে ব্লু কালার। ঠিক আছে? এখন সবার অ্যান্সার যে এটাই আসবে বিষয়টা এমন না। অ্যান্সার মাল্টিপল টাইপস আসতে পারে। কারণ সবাই যে এ ভার্টেক্স এ রেড কালার অ্যাসাইন করবে এরকমও না। বা সবাই যে দুইটা ভার্টেক্স এ গ্রিন কালার অ্যাসাইন করবে এরকমও না। অ্যান্সার মাল্টিপল আসতেই পারে, সেটা সমস্যা না। আমাকে জাস্ট দেখতে হবে এটার ক্ষেত্রে যে কন্ডিশনটা আছে কোনো অবস্থাতেই দুইটা অ্যাডজেসেন্ট ভার্টেক্স সেম কালার ক্যারি করবে না। এই কন্ডিশনটা প্রপারলি মেইনটেইন করছে কিনা। দ্যাটস ইট। এখন এই কালারিং এর ক্ষেত্রে আবার দুইটা রুলস আছে বা দুইটা ভেরিয়েশন আছে। একটা হচ্ছে এম কালারিং ডিসিশন প্রবলেম, আর একটা হচ্ছে এম কালারিং অপটিমাইজেশন প্রবলেম। এম কালারিং ডিসিশন প্রবলেম যেটা, সে বিষয়টা হচ্ছে এরকম যে এম দিয়ে আসলে আমরা কালার সেটটাকে বোঝাচ্ছি। একটা কালারের সেট দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে রেড গ্রিন ব্লু, আর একটা গ্রাফ দেওয়া থাকবে। এখন এই ক্ষেত্রে কোনো কিছু আসলে মানে রিকমেন্ড করে দেওয়া নাই বা কোনো ইনস্ট্রাকশন দেওয়া নেই যে আমাকে ৩টা কালার ইউজ করতে হবে বা ২টা করতে হবে বা সর্বোচ্চ সর্বনিম্ন কিছুই বলা নাই। এটা টোটালি ইউজার ডিসিশন নিবে। ইউজার চাইলে ৩টা কালার ইউজ করতে পারে, মানে এম সংখ্যক কালার ইউজ করতে পারে। ইউজার চাইলে কিছু কালার কমিয়েও ইউজ করতে পারে উইদাউট ভায়োলেটিং দ্য কন্ডিশন। যেমন এখানে দেখো আমরা কি করেছি, আমরা এখানে ৪টা ভার্টেক্স এর জন্য ৩টা কালারের সেট দিয়েছে, আমরা কিন্তু ৩টা কালারই ইউজ করেছি। আচ্ছা, এখানে আগে দেখি কন্ডিশন ব্রেক করেছে কিনা। এ তে রেড কালার অ্যাসাইন করেছি, তাহলে এ এর অ্যাডজাসেন্ট আছে বি এবং ডি। তাহলে বি এবং ডি কোনোভাবে রেড কালার ক্যারি করবে না, করেনি। বি এবং ডি দুইটাতে আমরা গ্রিন কালার দিয়েছি। এখন আবার দেখছি বি এর অ্যাডজাসেন্ট সি, ডি এর অ্যাডজাসেন্ট টু সি। তাহলে এই যে অ্যাডজেসেন্ট সি, তার মানে এই সি কোনো অবস্থাতে গ্রিন কালার ক্যারি করবে না। গ্রিন বাদে যে কোনো কালার ক্যারি করতে পারে, রেড অথবা ব্লু। আমরা ব্লু ব্লু কালার দিয়েছি। তার মানে এই ৪টা ভার্টেক্স কালার করতে গিয়ে আমরা ৩টা কালার অ্যাসাইন করেছি। চাইলে কিন্তু এটাকে আমি কমাতে পারতাম রেড দিয়ে, কিন্তু আমি কমাইনি। এটা হচ্ছে ইউজারের ডিসিশনের উপর ডিপেন্ড করছে। এই কারণে এই প্রবলেমটাকে বলা হয় এম কালারিং ডিসিশন প্রবলেম। এরপরে কি আছে? এরপরে আছে এম কালারিং অপটিমাইজেশন প্রবলেম। এখানে আমাকে দেখতে হবে এই যে এম কালারের একটা সেট দিয়েছে, এর মধ্যে কত কম সংখ্যক কালার ইউজ করে আমি গ্রাফটাকে কালার করতে পারি, এবং ওই আগে যে কন্ডিশনটা বলেছিলাম সেই কন্ডিশনটা মেনটেন করে। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে? ধরো আমি এ ভার্টেক্সে রেড কালার অ্যাসাইন করেছি, এর অ্যাডজেসেন্ট বি এবং ডি। বি এবং ডি কোনোভাবে রেড কালার ক্যারি করবে না, তাই আমি অন্য একটা কালার অ্যাসাইন করলাম, দুটাতেই গ্রিন অ্যাসাইন করেছি। এখন বাকি আছে সি ভার্টেক্স। সি ভার্টেক্স আমার কার অ্যাডজাসেন্ট? একই সাথে বি এবং ডি দুইজনেই যেহেতু গ্রিন কালার ক্যারি করছে, তার মানে সি কোন অবস্থাতেই গ্রিন কালার ক্যারি করবে না। তার কাছে অপশন হচ্ছে দুইটা, রেড অথবা ব্লু। আমি যে কোনোটা অ্যাসাইন করতে পারি, কিন্তু কোশ্চেন হচ্ছে এম কালারের অপটিমাইজেশন প্রবলেম নিয়ে। অপটিমাইজেশন মানে আমি যত সংখ্যক কম কালার ইউজ করতে পারি। তাহলে আমি যদি রেড কালার ইউজ করি, যেটা আমি প্রিভিয়াসলি একবার ইউজ করেছি, তাহলে কালারের সংখ্যা, টোটাল কালারের সংখ্যা থাকলো 2টা। কিন্তু আমি যদি ব্লু কালার ইউজ করতাম তাহলে আমার টোটাল কালারের সংখ্যা হয়ে যেত 3টা। আমাকে অপটিমাইজ করতে বলেছে, তাহলে অবশ্যই আমার 2টা কালারের দিকে সুইচ করতে হবে। তাহলে এখানে আমাকে অ্যাসাইন করতে হবে রেড কালার। দ্যাটস ইট। এম কালারিং ডিসিশন এবং এম কালারিং অপটিমাইজেশন প্রবলেম, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা। এরপরে আরেকটা ধাপ ছিল, সেটা হচ্ছে এরকম একটা গ্রাফ দিয়ে দিবে। কোশ্চেনে হয়তো একটা স্টার্টিং ভার্টেক্সে কোন কালার অ্যাসাইন করবো সেটা বলা থাকতে পারে, বাট কোশ্চেনটা হচ্ছে এই গ্রাফে এখানে যে কালার সেটটা দেওয়া আছে, এই প্রত্যেকটা কালার ইউজ করে কত ধরনের সলিউশন পসিবল, ম্যাক্সিমাম পসিবল সলিউশন আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই কাজটা করার জন্য আমরা এরকম একটা ট্রি শেপের আর্কিটেকচার নিয়ে নিব। ঠিক আছে? এখন ধরো আমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে x1 ভার্টেক্স দিয়ে তুমি স্টার্ট করবে এবং x1 ভার্টেক্স এর রেড কালারই অ্যাসাইন করতে হবে। এটা যদি বলে দেওয়া থাকে খুবই ভালো, অ্যান্সার কিছুটা অপটিমাইজড হবে। বলে দেওয়া না থাকলে সমস্যাটা হচ্ছে x1 এর জন্য আমাকে 3টা কালার অ্যাসাইন করতে হবে, অর্থাৎ 3টা আলাদা আলাদা ট্রি তৈরি করতে হবে। আচ্ছা, ধরো কোশ্চেনে বলা আছে রেড কালার অ্যাসাইন করতে, আমাদেরটা অপটিমাইজড ভার্সনে চলে আসছে। এখন x1 এর পর আমাকে যে x2 তে সুইচ করতে হবে বিষয়টা এমন না, তুমি যে কোনো একদিকে সিকোয়েন্স ধরে আগাতে পারো, বাট আমি অ্যালফাবেটিক্যালি অর্ডারে আগাচ্ছি x2। এখন x2 এর জন্য আমার
অল্টারনেটিভ ওয়ে কয়টা আছে? ৩টা। আর জি বি। আমি এখানে ৩টেই অবশ্যই লিখবো। লেখার পরে যেহেতু x1 রেড কালার অ্যাসাইন করা হয়েছে এবং x1 এর অ্যাডজাসেন্ট হচ্ছে x2, তাই কোনো অবস্থাতেই গ্রাফ কালারিং এর টেকনিক অনুযায়ী x2 তে রেড কালার অ্যাসাইন করা পসিবল না। এই কারণে এখানে তুমি একটা ক্রস সিম্বল দিয়ে দিবে, অর্থাৎ এটাকে ক্রস আউট করে দিবে। তাহলে বাকি থাকবে কোনটা? গ্রিন এবং ব্লু। এই দুইটাই আমাদের অ্যাভেলেবল অপশন। আচ্ছা, এখন আমরা x2 সমান গ্রিন ধরে আগাচ্ছি। ঠিক আছে? x2 কে আমরা গ্রিন কালার অ্যাসাইন করেছি। x1 এ করেছি রেড, x2 তে করেছি গ্রিন। এখন x2 যদি গ্রিন হয়, এর পরের ভার্টেক্স হচ্ছে x3। তাহলে x3 এর হাতে আবার 3টে অপশন আছে, রেড, গ্রিন, ব্লু। বাট x2 যেহেতু গ্রিন, অ্যাডজেসেন্ট হিসেবে x3 কখনোই গ্রিন হবে না। তাই এটাকে আমি ক্রস আউট করতে পারি। তাহলে এক্ষেত্রে অ্যাভেলেবল অপশন আছে 2টা, রেড এবং ব্লু। ধরো x3 তে আমি রেড অ্যাসাইন করেছি। তাহলে এরপর অপশন আছে কোনটা? x4। এখন x4 এর জন্য আবার 3টা অপশন, রেড, গ্রিন, ব্লু। বাট কোন অবস্থাতে রেড এর পর রেড হবে না, কাজে এটাকে আমি ক্রস আউট করে দিতে পারি। তাহলে ফাইনালি আমার কাছে আছে 2টা, গ্রিন এবং ব্লু। একইভাবে আমি যদি x3 তে রেড অ্যাসাইন না করে x3 তে যদি আমি ব্লু অ্যাসাইন করতাম, অর্থাৎ এই অপশনটাকে যদি আমি নিতাম, তাহলে কি হতো? এরপরও তো x4 ই আসতো। x4 এর ক্ষেত্রে আবারও 3টা অপশন থাকতো, রেড, গ্রিন, ব্লু। বাট ব্লু এর পরে ব্লু হবে না, কাজে এই ব্লুটাকে আমি ক্রস আউট করে দিতে পারি। অপশন থাকবে রেড এবং গ্রিন। এটা হচ্ছে একটা ধাপ। একটা ধাপ কেন বলছি? কারণ x1 রেড এটা ফিক্সড, বাট x2 যে গ্রিনই হবে এটা কিন্তু ফিক্স না। আমি অ্যাজিউম করে নিয়েছি x2 গ্রিন, এবং এইটা ধরে আমি এই সলিউশন গুলো পেয়েছি। x2 যে গ্রিন যদি না হয়, তাহলে x2 এর কাছে আরেকটা কি অপশন ছিল? x2 ব্লু হতে পারতো। এখন x2 যদি ব্লু হয়, সেই ক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে সেটা একটু আমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং পরীক্ষায় যখন তুমি ফিগারটা ড্র করবে, অবশ্যই এখানে ফুল ফিগারটাই ড্র করতে হবে। আচ্ছা, এখন ধরো এর পরের অপশন হচ্ছে x3। x3 এর ক্ষেত্রে 3টে অপশন আছে, রেড, গ্রিন, ব্লু। ব্লু এর পরে কোনোদিনই ব্লু হবে না, কাজে অ্যাভেলেবল অপশন হচ্ছে 2টা, রেড এবং গ্রিন। ধরো x3 তে আমি রেড কালার অ্যাসাইন করেছি, ফর এক্সাম্পল অ্যাসাইন করেছি রেড। তাহলে এরপর আবার এখানে আমার 3টে অপশন আছে x4 এর জন্য, রেড, গ্রিন, ব্লু। বাট রেড এর পর তো রেড হবে না, কাজে স্বাভাবিকভাবে অপশন থাকবে আসলে 2টা, গ্রিন এবং ব্লু। এখন x3 যে রেডি হবে এমন তো কোনো কথা নেই। x3 এর কাছে তো আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে গ্রিন। এখন x3 যদি রেড না হয়ে x3 যদি গ্রিন হতো, তাহলে কি হতো? এক্ষেত্রে আবার 3টা অপশন আসতো x4। x4 এর জন্য কি আসতো? একটা আসতো রেড, একটা আসতো গ্রিন, একটা আসতো ব্লু। বাট গ্রিন এর পর আসলে গ্রিন পসিবল না, কাজে মাঝেরটা ক্রস আউট হয়ে যেত। তাহলে x4 হতে পারতো রেড অথবা ব্লু। এই কটা হচ্ছে অপশন। কিন্তু এখানেও একটা কিন্তু আছে, আমরা এখন যে সলিউশন গুলো পাচ্ছি এটাই কিন্তু আমাদের পারফেক্ট অ্যান্সার না। এখান থেকে আরো কিছু, মানে আরো কয়েকটা সলিউশন আমাদেরকে ডিসকার্ড করতে হবে। ধরো এখানে আমরা সলিউশন গুলো কিভাবে লিখছি এটা একটু আগে বোঝার চেষ্টা করি। সলিউশন লিখছি কিভাবে? আর, এই আর এ তো আসতে পারবো না, ক্রস আউট। তাহলে আর জি, আর জি। ঠিক আছে? এরপরে কি আসবে? আর জি, আর বি। এরপরে আর জি জি, এটা নিতে পারবো না, তাহলে আমাকে যেতে হবে আর জি বি এর দিকে। আর জি বি আর, আর জি বি জি। তার মানে এখান থেকে আমি 4টা সলিউশন পেয়েছি। আর জি বি বি এটা হবে না, ক্রস আউট। তাহলে শুধুমাত্র এই সাব পার্টটা থেকে আমি, সাব সেকশনটা থেকে আমি 4টা সলিউশন পেয়েছি। বাট এই 4টা সলিউশন কি ভ্যালিড? না, 4টা সলিউশন ভ্যালিড না। খেয়াল করে দেখো, আর জি এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ x4 আবার কার সাথে কানেক্টেড? x4 কানেক্টেড x1 এর সাথে। কাজে আমাকে দেখতে হবে x4 এর অ্যাডজাসেন্ট যে x1, তারা দুজন আবার সেম কালার ক্যারি করছে কিনা। কাজেই প্রথম সলিউশনটা ঠিক আছে। পরেরটা দেখো, আর জি, আর বি, সমস্যা নেই। লাস্টে আছে বি, শুরুতে আছে আর, অসুবিধা নেই। এরপরটা কি আছে? আর জি বি আর, এখানে কিন্তু একটা প্রবলেম আছে। আর জি বি আর, লাস্টে আর, শুরুতে আর। তার মানে x1 আর x4 সেম কালার ক্যারি করছে, এটা কোনোভাবেই পসিবল না। তাহলে এটাকে আমার ডিসকার্ড করতে হবে। এরপর আবার কি আছে? আর জি বি জি, এটা কোনো প্রবলেম না, এটা ওকে। তাহলে এখান থেকে একটা সলিউশন বাদ গেল। একইভাবে আমরা যখন এখান থেকে যে আরো কয়েকটা সলিউশন দেখলাম, এখান থেকেও 4টা সলিউশন আসতো। এই 4টা সলিউশনের মধ্যে থেকে একটা সলিউশন এভাবেই ডিসকার্ড হয়ে যাবে ট্রি তৈরি করার পরে। ঠিক আছে? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই গ্রাফটা ড্র করা, এম এ কালার কতগুলো দিয়েছে সেটা মেনশন করা, এই ট্রিটা ফুললি ড্র করা, পুরোটা।
পুরোটা ড্র করার পরে এরপরে আমাদের কাজ হচ্ছে পসিবল সলিউশন যতগুলো আছে অর্থাৎ আটটা পসিবল সলিউশন আমাকে লিখতে হবে। লেখার পরে আমি ওখান থেকে যে 2টা সলিউশন বাদ যাবে এবং কেন ডিসকার্ড করা হচ্ছে সেই রিজনটা এক্সপ্লেন করতে হবে। রিজনটা হচ্ছে x4 আবার x1 এর সাথে কানেক্টেড, অর্থাৎ তারা অ্যাডজাসেন্ট নোড, কাজে কোনো অবস্থাতে x1 এবং x4 সেম কালার ক্যারি করবে না। এটা অবশ্যই মেনশন করতে হবে, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? জি ম্যাম। এরপর আমাদের টপিক ছিল প্ল্যানার গ্রাফ। প্ল্যানার গ্রাফের বিষয়টা কি কারো কি মনে আছে? প্ল্যানার গ্রাফ কি জিনিস? ম্যাম প্ল্যানার গ্রাফ থেকে হচ্ছে একটা কোশ্চেন করছিলেন, ওই কোশ্চেনটা যদি আবার একটু রিপিট করতেন, আমাদের ক্লাসরুমে বলছিলেন আপনি। আচ্ছা, এমনিতে বলো প্ল্যানার গ্রাফ জিনিসটা কি? যখন কোনো একটা গ্রাফকে কোনো একটা প্ল্যানে ড্র করলে কোনো এজ ওভারল্যাপ করছে না, বেসিক্যালি সেটাকে আমরা বলি প্ল্যানার গ্রাফ। যেমন দেখো লেফট সাইডে যে ফিগারটা আছে একটা ট্রায়াঙ্গেল শেপ, এখানে আসলে ভার্টেক্স আছে 4টা, এজ আছে মোটামুটি 6টা। তো এই যে 4টা ভার্টেক্স এবং 6টা এজ, এজগুলো ডেফিনেটলি ইন্টারসেক্ট করেছে, না হলে তো কানেক্ট হতো না। ইন্টারসেক্ট অবশ্যই করেছে, কিন্তু ওভারল্যাপ করেনি। ওভারল্যাপ করেনি মিন্স এরকম হয়নি একটা এজ অপর একটা এজের উপর দিয়ে চলে যাচ্ছে, এরকম কিছু হয়নি। তো এই অবস্থায় এটাকে আমরা বলছি যে একটা প্লেনে বা একটা সারফেসে একটা গ্রাফকে ড্র করা যাচ্ছে, এটাকে আমরা বলি প্ল্যানার গ্রাফ। একইভাবে পাশের ফিগারটার দিকে যদি নোটিস করো, এখানে যতগুলো এজ আছে, ভার্টেক্স 4টা আছে, যতগুলো এজে থাকুক না কেন, কোনো এজে কিন্তু একে অপরকে ওভারল্যাপ করেনি, জাস্ট ইন্টারসেক্ট করেছে, অর্থাৎ কানেক্ট করেছে, দ্যাটস ইট। এই জন্য এই গ্রাফগুলোকে আমরা বলি প্ল্যানার গ্রাফ। এরপরে এখান থেকে একটা থিওরিয়াম ছিল, সেটা হচ্ছে কুরাতস্কি থিওরিয়াম। কুরাতস্কি থিওরিয়ামের বিষয়টা কি খুব সংক্ষেপে যদি বলি, ধরো এখানে 2টা গ্রাফের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কমপ্লিট গ্রাফ আর একটা হচ্ছে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। কমপ্লিট গ্রাফের বিষয়টা কি ছিল? কমপ্লিট গ্রাফ হচ্ছে এরকম একটা গ্রাফ যেখানে প্রত্যেকটা ভার্টেক্স অপর সকল ভার্টেক্সের সাথে কানেক্টেড, এটাকে আমরা বলি কমপ্লিট গ্রাফ, যেটাকে আমরা ডিনোট করি কেপি দিয়ে। আর কমপ্লিট বাইপার্টেড গ্রাফটা কি? 2টা আলাদা সেট থাকবে, অর্থাৎ ডিস্টিংক্ট সেট থাকবে, এক সেটের সকল এলিমেন্ট অপর সেটের সকল এলিমেন্টের সাথে কানেক্টেড হবে, ঠিক আছে? কিন্তু কোনো অবস্থাতেই এক সেটের কোনো একটা এলিমেন্ট নিজেদের মধ্যে কানেক্ট হবে না, এবং প্রত্যেকের সাথে কানেক্ট হবে, কিন্তু সেটা হবে ডিফারেন্ট সেটের সাথে, নিজেদের সেটের কোনো এলিমেন্টের সাথে তারা কানেক্টেড হয় না। এটা ছিল কমপ্লিট বাইপার্টেড গ্রাফ, যেটাকে আমরা ডিনোট করতাম কে এম কমা এন দিয়ে। তো এই যে সায়েন্টিস্ট যে কুরাতস্কি, উনি আসলে কি বলেছেন, উনি প্ল্যানার গ্রাফ আইডেন্টিফাই করার জন্য 2টা অবজারভেশন শেয়ার করেছেন। একটা হচ্ছে যদি সেটা কমপ্লিট গ্রাফ হয় সেক্ষেত্রে কে ফাইভ এটা হচ্ছে প্রথম নন প্ল্যানার গ্রাফ। খেয়াল করো, কে5 হচ্ছে প্রথম নন প্ল্যানার গ্রাফ, অর্থাৎ তার নিচে যত কমপ্লিট গ্রাফ আছে কে1 কে2 কে3 কে4 এরা হচ্ছে প্ল্যানার। কে5 থেকে শুরু করে যত সামনের দিকে যাওয়া যাবে কমপ্লিট গ্রাফ সিরিজে সবাই হবে নন প্ল্যানার গ্রাফ। এটা ছিল আমার একটা অবজারভেশন। আর সেকেন্ড অবজারভেশন কি ছিল কমপ্লিট বাইপার্টেড গ্রাফ বা কে এম কমা এন এর জন্য? সেটা হচ্ছে উনি বলেছেন কে3,3 এটা হচ্ছে কমপ্লিট বাইপার্টেড গ্রাফের মধ্যে প্রথম নন প্ল্যানার গ্রাফ, অর্থাৎ এর নিচে যারা আছে কে1,1 এবং কে2,2 এরা হচ্ছে প্ল্যানার। কে3,3 থেকে যত উপরের দিকে যাওয়া যাবে কমপ্লিট বাইপার্টেড গ্রাফ সিরিজে সবাই হচ্ছে নন প্ল্যানার গ্রাফ। এই দুটো আমার অবজারভেশন ছিল। এখন যেমন ধরো আমি ক্লাসে হচ্ছে এগুলো একটু ড্র করে করে দেখিয়েছিলাম যে কে1 মানে কি আসলে একটা ডট তো ডেফিনেটলি একটা প্ল্যানে ড্র করা যায়, এটা নিয়ে কথা বলার কিছু নেই। এরপর ছিল কে2 মানে 2টা ভার্টেক্স থাকবে, তারা একে অপরের সাথে কানেক্টেড, দ্যাট মিনস একটা স্ট্রেট লাইন। তাহলে এখানে আসলে ওভারল্যাপ করার কিছু নাই, এজ আছে একটা, কে আর কাকে ওভারল্যাপ করবে, সো এটা ডেফিনেটলি প্ল্যানার গ্রাফ। এরপরে ছিল কে3 আসলে কি একটা সিম্পল ট্রায়াঙ্গেল, প্রত্যেকের সাথে কানেক্টেড, এটাকে আমরা বলি কে3। এখানে আসলে প্রত্যেকটা এজ একে অপরের সাথে ইন্টারসেক্ট করেছে বা কানেক্ট হয়েছে, কিন্তু কেউ কিন্তু কাউকে ওভারল্যাপ করে যায়নি, কাজেই এটা হচ্ছে প্ল্যানার গ্রাফ। এরপর আমাদের ছিল
K4 এর বিষয়টা আসলেই সমস্যা হয় অনেকের ক্ষেত্রে, কারণ আমরা অধিকাংশ মানুষই K4 আসলে এইভাবে ড্র করি। তাহলে এইভাবে যদি K4 ড্র করি, এখানে কিন্তু এজ ওভারল্যাপ করেছে। একটা এজ অপর একটা এজের উপর দিয়ে চলে গেছে। সেই হিসাবে দেখতে মনে হয় যে K4 আসলে হচ্ছে নন প্ল্যানার গ্রাফ। কিন্তু বাস্তবে K4 কিন্তু নন প্ল্যানার না, প্ল্যানার। আমরা প্রথম যে ফিগারটা দেখেছিলাম, একটা ট্রায়াঙ্গেল, 4 টা ভার্টেক্স ছিল, ওইটাই কিন্তু ছিল অ্যাকচুয়ালি প্ল্যানার গ্রাফ। এই যে আমি এখানে দেখাই, এই যে এখানে যে ফিগারটা ছিল এটা, এটা কিন্তু K4। এখানে যদি তুমি খেয়াল করে দেখো, এখানে কোনো এজে অপর কোনো এজকে ওভারল্যাপ করে নাই। দ্যাট মিনস K4 হচ্ছে একটা প্ল্যানার গ্রাফ। আর এরপরে যদি আসে কমপ্লিট বাইপার্টার গ্রাফের কথা, তা একটা তো হচ্ছে K1,1, এটা তো সিম্পল একটা স্ট্রেট লাইন। এই সেটে একটা এলিমেন্ট আছে, ভার্টেক্স আছে, এই সেটে একটা ভার্টেক্স আছে, একে অপরের সাথে কানেক্টেড। তো সিম্পলি একটা স্ট্রেট লাইন K1,1, যেখানে এজে একটা, কাজে ওভারল্যাপের কোনো বিষয় নাই। এরপর আসো K2,2, K2,2 মানে দুই সেটে দুইটা করে ভার্টেক্স আছে। আচ্ছা, এরকম যদি হয়, ধরো আমরা বুঝার সুবিধার জন্য কোনো নাম দিই, এটা ধরো এ সেটের মধ্যে এলিমেন্ট আছে x1 x2। আবার ধরো এদিকে আছে বি সেটের মধ্যে এলিমেন্ট আছে x3 x4। এখন যেহেতু এটা বলেছে কমপ্লিট বাইপার্টার গ্রাফ, তাহলে x1 আসলে x3 এবং x4 দুজনের সাথে কানেক্ট হবে, x2 x4 এবং x3 দুজনের সাথে কানেক্ট হবে। এখন আমি যদি এটা এইভাবে ড্র করি, তাহলে কিন্তু একটা এজ অপর একটা এজের উপর দিয়ে চলে যাচ্ছে। সেটা কিন্তু করতে দেওয়া যাবে না। মানে করতে দেওয়া যাবে না ইন দ্যাট সেন্স যে আমাকে ট্রাই করতে হবে অন্য কোনো ভাবে ড্র করা যায় কিনা। কারণ আমরা তো একটু আগেই জানলাম যে K2,2 হচ্ছে প্ল্যানার, কিন্তু আমি যদি এইভাবে ড্র করি তাহলে তো সেই প্ল্যানার প্রপার্টিটা শো করছে না। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে অন্য কোনো ওয়ে আছে কিনা যেভাবে প্ল্যানারিটি প্রপার্টিটা মেনটেন করা যায়। তাহলে সেই ক্ষেত্রে আসলে আমি কি করতে পারি, আমি x2 টাকে একটু অন্যভাবে ড্র করার ট্রাই করি। এখন হতে পারে x2 এর সাথে x3 এইভাবে কানেক্টেড, হতে পারে এই দিক থেকে গিয়ে এইভাবে কানেক্টেড, যেভাবেই হোক কানেক্টেড। তো এটা হচ্ছে প্ল্যানার গ্রাফ। এখন যদি বলতো K3,3, এটা একটা কমপ্লিট বাইপার্টার গ্রাফ। এখানের একটা এলিমেন্ট এই সেটের তিনজনের সাথে কানেক্টেড, ঠিক আছে। ধরো এটা এইভাবে কানেক্ট করলাম, এটা তো এইভাবে কানেক্ট করলে ওভারল্যাপ হবে। ধরো এটাকে আমি এইভাবে কানেক্ট করলাম, এটাকে আমি এইভাবে কানেক্ট করলাম, ঠিক আছে, এখন ওভারল্যাপ করে নাই। তারপর ধরো এটাকে এইভাবে কানেক্ট করলাম, কিন্তু সমস্যা হচ্ছে এই যে 3 নাম্বার ভার্টেক্সটা, এটাকে যদি আমি এদিক থেকেও কানেক্ট করি, একটা প্রবলেম, ওভারল্যাপ হবে। আবার ধরো এটাকে যদি আমি এটার সাথে কানেক্ট করি, তাও দেখবো ওভারল্যাপ হবে। এইভাবে তো কানেক্ট করতে পারবোই না। এটাকে যদি আমি রাউন্ড শেপেও নিয়ে আসি, এদিক থেকেও বের করতে চাই, তাহলে দেখবো এই এজের সাথে ওভারল্যাপ হবে। কাজে কোনো অবস্থাতে আসলে এটাকে ড্র করা পসিবল না। তো এই কারণে বলা হচ্ছে K3,3 অ্যাকচুয়ালি হচ্ছে নন প্ল্যানার গ্রাফ। এরপরে এটা দেখেই বুঝতে পারছো K3,3 যেখানে ড্র করা যায় না, তাহলে K4,4 ড্র করতে গেলে ডেফিনেটলি ওভারল্যাপ হবে। তো এই ছিল দুইটা কনসেপ্ট কুরাতস্কি থিওরেমের। আরেকটা ফর্মুলা আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে ওয়েলার্স ফর্মুলা। স্লাইডে ছিল না। ওয়েলার্স ফর্মুলার ক্ষেত্রে বলেছিলাম ফর্মুলাটা হচ্ছে এরকম, 3v minus e is greater than or equal 6। এটা হচ্ছে ওয়েলার্স ফর্মুলা। তো এই ফর্মুলাটা যদি ট্রু হয়, তাহলে আমরা বলি গ্রাফটা প্ল্যানার গ্রাফ, আর যদি ফলস হয় তাহলে বলি নন প্ল্যানার গ্রাফ। কিন্তু এই রুলসটা আসলে সবসময় অ্যাপ্লিকেবল না, সেটা আমরা দেখেছিলাম যে কখনো কখনো এই রুলসটা আসলে ভায়োলেট করে। কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে হয়তোবা রুলসটা প্রপারলি মেনটেন করলেও কমপ্লিট বাইপার্টার গ্রাফের ক্ষেত্রে ভায়োলেট করে। তো এরকম আসলে যে ধরো K3 এর ক্ষেত্রে আমরা কি বলি, ভার্টেক্স আছে আসলে 3টা। তো 3 ইন্টু 3 দ্যাট মিনস 9, এজ আছে 3টা। তো 3 বিয়োগ করলাম, ভি দিয়ে ইন্ডিকেট করছে ভার্টেক্স, ই দিয়ে ইন্ডিকেট করছে এজ। তাহলে 9 থেকে 3 বাদ দিলে 6, তো 6 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 6। এটা হচ্ছে ট্রু। যেহেতু ট্রু, দ্যাট মিনস এটা হচ্ছে প্ল্যানার গ্রাফ। K3 আসলে প্ল্যানার গ্রাফ, এভাবে আসলে ভেরিফাইড হলো। একইভাবে তুমি K4 করলে দেখবা প্ল্যানার আসে। বাট K5 যদি করো, K5 করলে যেটা হয়, K5 করলে যেটা হয়, ভার্টেক্স আছে 5টা, সো 3 5 15, আর এজ কটা আছে, 10টা না? 10টা। তো এখানে যেটা আসে 5 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 6, বাট এটা আসলে কন্ডিশনটা হচ্ছে ফলস। তো কন্ডিশন যদি ফলস হয়, নর্মালি আমরা জানি সেটা হচ্ছে নন প্ল্যানার গ্রাফ। এবং এটা যেহেতু K5 এর জন্য করা,
কুরাতস্কি থিওরেম অনুযায়ী আমরা জানি যে K5 হচ্ছে নন প্ল্যানার গ্রাফ। সো এটাও ভেরিফাইড। আর এরপরে যেটা ছিল সেটা হচ্ছে আমরা এই ফর্মুলাটাই দেখিয়েছিলাম কমপ্লিট বাইপার্টেড গ্রাফ দিয়ে। এখন কমপ্লিট বাইপার্টেড গ্রাফে যখন আসছি ধরো এরকম K2, 2 K2, 2 এটার ক্ষেত্রে আসলে ভার্টেক্স কয়টা? 4টা। ভার্টেক্স হচ্ছে 4টা, তার মানে 3 into 4 12। আর এজ আছে কয়টা? 4টা। 4টা। তো এক্ষেত্রে যেটা হবে 8 আসবে। তো 8 is greater than or equal 6, কন্ডিশনটা ট্রু। কন্ডিশন ট্রু হলে আমরা বলি যেটা হচ্ছে প্ল্যানার গ্রাফ। এক্ষেত্রে রুলস ঠিকই আছে, K2, 2 কিন্তু আসলেই প্ল্যানার গ্রাফ। এইটুকু পর্যন্ত ঠিক আছে। এখন আমরা যদি এটা চেঞ্জ করে দিয়ে দিতাম K3, 3, তখন আসলে কি হতো? থ্রি কমা থ্রি, সো ভার্টেক্স আছে আসলে 9টা, সরি 6টা, তাই তো? 6টা ভার্টেক্স আছে। তো 6 into 3, দ্যাট মিনস এখানে আমি পাচ্ছি 18। আর এজ কয়টা আছে? 9টা। 9টা। সো আমি যদি 18 থেকে আসলে 9 বাদ দিই, আলটিমেটলি আমার এখানে থাকে 9। তো 9 is greater than or equal 6, এটাও কিন্তু ট্রু। ট্রু হলে কন্ডিশন অনুযায়ী আমার কিন্তু হওয়ার কথা প্ল্যানার গ্রাফ। কিন্তু আমরা একটু আগেই দেখে আসলাম K3, 3 কিন্তু আসলে নন প্ল্যানার গ্রাফ। আমি নিজেও ড্র করতে পারিনি। ইনফ্যাক্ট কুরাতস্কি থিওরেমে স্পষ্ট বলে দেওয়া আছে যে সেটা হচ্ছে প্রথম নন প্ল্যানার গ্রাফ। কারণ মানে এই ক্ষেত্রে এই রুলসটা কিন্তু ভায়োলেট করেছে। তো এরকম আর কি ব্যতিক্রম বা এক্সেপশনাল কেস যদি পরীক্ষায় আসে তো তখন এরকম এক্সাম্পল দিয়ে লিখে দিবে। আরেকটা লাস্ট এক্সাম্পল দিয়েছিলাম, সেটা হচ্ছে ধরো এরকম যদি থাকে যে K2, 4, মানে দুটো সেম না। তো এই ক্ষেত্রে একটা কন্ডিশন আমি বলেছিলাম, সেটা হচ্ছে M যদি 3-এর কম হয় এবং N যদি 3-এর বেশি হয়, এরকম যদি হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলি প্ল্যানার গ্রাফ। ঠিক আছে, সেটাকে আমরা বলি প্ল্যানার গ্রাফ। এখন ধর K2, 4, এটার ক্ষেত্রে আসলে কি হচ্ছে? কমপ্লিট বাইপার্টাইডই, বাট একটা সেটে আছে 2টা ভার্টেক্স আর একটা সেটে আছে 4টা ভার্টেক্স। এই ক্ষেত্রে ভার্টেক্স কয়টা? 6টা। 6টা। তার মানে 3, 6, 18। আচ্ছা, তা 3, 6, 18 আর এজ কয়টা? 8টা হবে। 8টা হবে। সো 18 থেকে 8 বাদ গেলে 10। সো কন্ডিশন হচ্ছে ট্রু। সো এটাকে আমরা এমনিতেও প্ল্যানার গ্রাফ বলেছি, এখানেও রুলস ঠিকই আছে, ভেরিফাই হয়েছে ও প্ল্যানার গ্রাফে রেজাল্ট দিচ্ছে। তো এরকম থাকতে পারে আর কি। তো এই যে আমি বললাম M যদি 3-এর থেকে কম হয় এবং N যদি 3-এর থেকে বেশি হয় তাহলে প্ল্যানার গ্রাফ। কিন্তু অপোজিট কন্ডিশন হলেই যে সেটা নন প্ল্যানার, বিষয়টা কিন্তু এমন না। ওটার ক্ষেত্রে কোনো রুলস আসলে নাই। ওটা তোমাকে নিজেকে ড্র করে করে ভেরিফাই করতে হবে যে আসল ঘটনাটা কি। বাট M যদি 3-এর কম হয় আর N যদি 3-এর বেশি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে প্ল্যানার গ্রাফ। তো মোটামুটি এইটুকু ছিল। যারা হচ্ছে লাস্ট ক্লাস করো নাই তাদের কি গ্রাফ কালারিং এবং যে প্ল্যানার গ্রাফ, নন প্ল্যানার গ্রাফ, কুরাতস্কি থিওরেম এগুলো ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। তাহলে তোমাদের এক্সাম মনে হয় 11 তারিখ। তুমি পেয়েছো? জি মিস, পাইছি রুটিন। তাহলে ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো। ম্যাম এক্সামের আর আগে কি আজকে লাস্ট ক্লাস? এটা তো তোমাদের উপর ডিপেন্ড করছে, বলো তোমাদের ক্লাস লাগবে কিনা। ম্যাম তাহলে কোশ্চেন প্যাটার্নটা যদি একটু বলতেন, মানে কিভাবে কি হবে আর কি। সাজেশন দেন না। সাজেশন আর কি স্যার, সাজেশন হচ্ছে যে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের ডায়নামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ যেটা আছে সেটার সিমুলেশনটা বাদ দিয়েছি, আর কিছু না। ম্যাম কোশ্চেন প্যাটার্নটা একটু বললে অনেক ভালো হইতো। কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেন মনে হয় 5টা কোয়েশ্চেন করেছিলাম মোস্ট প্রবাবলি, মনে নেই, সম্ভবত 5টা কোয়েশ্চেন করেছিলাম। এটার মধ্যে সাব কোয়েশ্চেন আছে, থিওরি থিওরি আছে। থিওরি আছে বলতে কোনো ডেফিনেশন টাইপ কিছু না, আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন। আর সিমুলেশন তো ডেফিনেটলি আছে। এই
তেমন কিছু না। ম্যাম কোনো কিন্তু ইনস্ট্রাকশন যেটা ফলো করতেই হবে কিছু? ইনস্ট্রাকশন বলতে কি মানে সাজেশনের কথা বলছো? না ম্যাম, কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আরকি। একটা ইনস্ট্রাকশন দিতে পারি যেটা খাতা দেখতে গেলে খুবই প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে তোমরা কি সিকোয়েন্স মেনটেন করে লিখো না। যেমন ধরো আমি ৩ এর এ বি ২ টা কোয়েশ্চেন করেছি। তো ট্রাই করো যে ৩ যখন লিখছো ৩ এর এ বি একই সাথে লিখছো। নাহলে খাতা দেখাটা আসলেই খুব টাফ। আর যদি সম্ভব হয় ১ থেকে সিরিয়ালি লেখাটা শুরু করো। আর কাটাকাটি একটু কম করার ট্রাই করো। কারণ অনেক সময় লেখা বুঝতে খুবই কষ্ট হয়। আর ক্লাসে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওগুলো একটু প্রপারলি ফলো করো। I hope that's enough. কিছু ম্যাম ম্যাম ট্রাভেলস সেলসম্যান যে অ্যালগরিদম ওটা কি বাদ দিছেন সম্পূর্ণ? ক্লাসে ছিলা এতক্ষণ? হ্যাঁ ম্যাম, ছিলাম ম্যাম। তাহলে বলো আমি কি বলেছি। ম্যাম বলছিলেন আর কি যে একটা পার্ট বাদ দিছেন বাট আরো কিছু আছে বাট ম্যাম একটা পার্ট কোন পার্ট বলো? একটা পার্ট তো আমি বলিনি। আমি কি বলেছি সেটা বলো। এই হলো তোমার ক্লাসে থাকার নমুনা। আমি বলেছি ডায়নামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচের সিমুলেশন বাদ দিয়েছি। হ্যাঁ ম্যাম। স্লাইড বাদ দিয়েছি, এই কথা কিন্তু আমি একবারও বলছি না। আর কি সাজেশন দিব? এর থেকে বেশি তো কোনো সাজেশন নাই। ৫ টা কোয়েশ্চেনই করেছিলাম আমার যতটুকু মনে পড়ে। কিন্তু এগুলোর মধ্যে সাব কোয়েশ্চেন আছে। এবং থিওরি একদম টোটালি স্কিপ করে যেও না। কোনো ডেফিনিশন তোমাকে শিখতে হবে না, সেটা ঠিক আছে। বাট আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন আছে। মানে কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে। অল্প মার্কস বাট আছে। আর কিছু? ম্যাম আরেকটা হচ্ছে যেই টপিকগুলো সিটিতে আসছে ওখান থেকে কি আবার আসবে? যেমন হচ্ছে ওই যে ক্রুশকাল অ্যালগরিদম। হ্যাঁ, যেকোনো কিছু আসতে পারে। জি ম্যাম। আসতেও পারে, নাও আসতে পারে। কুইজে তো স্যার মোটামুটি সবই চলে আসছে। তবে কোয়েশ্চেন অনেক ইজি আছে। সমস্যা হবে না। পরীক্ষার দিন সম্ভবত আমি নাও থাকতে পারি। নট সিওর, না থাকার পসিবিলিটি বেশি। অসুবিধা নেই, তোমাদের জন্য কোনো প্রবলেম থাকে যদি আমি নাই থাকি, না থাকার পসিবিলিটি বেশি। যদি আমি নাই থাকি ইনভিজিলেটরকে যদি কোনো প্রবলেম হয় সমস্যা জানিও। ওভার ফোনে আমার সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবে, সমস্যা নেই। মানে আমি অ্যাভেলেবল থাকবো। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি। তবে আমি আশা করি কোশ্চেনে কোনো সমস্যা হবে না। কোশ্চেন যথেষ্ট ইজি আছে। ম্যাম, হ্যাঁ বলেন। আমার একটা স্টুডেন্ট আছে, ও হচ্ছে মাসুম আক্তার নাম। তো ও হচ্ছে আমাকে বলছে যে একটা সিটি মানে নাকি মিস হয়েছে, ও ডেঙ্গু হয়েছিল, এই জন্য দিতে পারে নাই। এখন এটার কি কোনো মানে দেওয়ার কি কোনো ওয়ে আছে? তো মাসুমা আক্তার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তো একটা মেকআপ কুইজ দিয়েছে। বাট মানে ও আমার বলতেছে যে ও নাকি আপনাকে মেল করছে, তো আপনাকে একটু বলতে, মানে একটা দিছে বাট আরেকটা কোনটা যেন দেয় নাই, এগুলা বলতেছিল আর কি। মাসুমা তো আছে এখানে ক্লাসে। মাসুমা, জি ম্যাম। হ্যাঁ বলো কি হয়েছে? ম্যাম আমার হচ্ছে ওই যে লাস্টে যে আপনি সিটিটা নিলেন না অ্যাসাইনমেন্ট 2 এর জন্য, ওই সিটিটা দিতে পারি